মুক্তিযুদ্ধে উনি শুধু অস্ত্র হাতে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়েছেন তা নয়, উনি ছিলেন একজন সংগঠক। বৃহত্তর কুমিল্লা অঞ্চলে উনি ছিলেন ইন্ডাকশন ইনচার্জ এবং সংগঠিত করেছেন 2 শতাধিক অপারেশন। 25 তারিখ রাত্রে আমরা ভাবতাম একটা কিছু হতে পারে, সেই জন্য হলে থাকবো না সিদ্ধান্ত নিলাম। রাত্রে খেতে হবে, রাত্রে 12টার সময় নীলক্ষেতে একটু খেতে গেলাম, তখনই দেখছি ঢাকা শহর খালি হয়ে গেছে, সেনাবাহিনী নেমে পড়েছে। তোমরা আশ্রয়, আমরা না খেয়ে মেডিকেলে আশ্রয় নিলাম। মেডিকেল এবং ইউনিভার্সিটির জন্য অ্যাটাক হলো, ওয়াটার ট্যাঙ্কির পাশে গুলির ভয়ে আশ্রয় নিলাম। রাত্র কাটলো, সকালবেলা ফজর নামাজের সময় একটু কমলো, বেলা ওঠার পর আমরা এখান থেকে চলে যাব, উল্টা দিকে বেরোচ্ছিলাম শহরের দিকে, তখনই গুলি করা হলো। আমরা তো আর রেঞ্জ জানতাম না, আমরা মাটিতে শুয়ে পড়লাম। রাতের বেলা আমরা কেরানীগঞ্জ দিয়ে যাচ্ছিলাম, তখন রাস্তার পাশে কোন ঘরে রেডিও বাজতেছে, 27 তারিখ রাত্রে জিয়ার কণ্ঠেই শুনলাম, I, as Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh. 28 তারিখে আমি বাড়িতে পৌঁছলাম। এক রাত্র ছিলাম, সকালবেলায় আমাকে জানানো হলে আমি বাড়িতে আসছি, খবর উঠে গেছে, থাকা যাবে না। সকালবেলা নাস্তা খাওয়া দাওয়া খাওয়িয়ে মা বিদায় দিলেন। যাওয়ার সময় বললেন, দেখ যদি ছেলেরা বেঁচে যদি থাকি মা, ছেলের দেখা হবে। আমি এখান থেকে ভারতে ঢুকলাম এবং আমরা প্রথমে ছেলেদের জন্য শেল্টার ক্যাম্প করে নিলাম। প্রথম ব্যাচেই আমাকে একটা ক্যাম্প ইনচার্জ করে পাঠানো হয় হাফলংয়ে। সেখান থেকে আসার পর মুক্তিযোদ্ধাদেরকে দেশে পাঠানোর ব্যাপারে আমাকে দায়িত্ব দেয় টিম গঠন, এটাকে অস্ত্র অর্থ স্যাংশন, দায়িত্ব বন্টন, এরিয়া বন্টন। এটার নাম হল ইন্ডাকশন ইনচার্জ। যাদেরকে ইন্ডাক্ট করবো উইথ অর্ডার, উইথ অথরিটি, জব ডিসক্রিপশন, জব বন্টন করে দিয়েছে। I had to go up in the Chittagong, and having heard me over the radio from President, and please development of this I please ready to tole দেখো লিডার বিরাট কত কম করেছে। –2008 থেকে 2024 স্বৈরাচার আর অসত্যের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন মনিরুল হক চৌধুরী। মূল্য দিয়েছেন নিজের ও পারিবারিক জীবন বিপন্ন করে। জননেতাকে পৃথিবীর কোনো কারাগার নেই যে স্তব্ধ করতে পারে, কোনো মৃত্যু নেই যা তার অমরত্বকে কেড়ে নিতে পারে। 15 সালের দিকে নির্দেশিত হয়ে আওয়ামী লীগ এখানে একটি বাস পুড়িয়ে দেয় মিয়া বাজারে। এইটাতে মামলা হলো, মামলা আমার কোনো নাম ছিল না। পরবর্তী পর্যায়ে যখন 18 নির্বাচন আসতেছিল, তখন আমি ওখানে প্রার্থী ঘোষণা করলাম। এই মামলা সম্পূরক চার্জশিটে আমাকে আসামি করলো। এই সম্পূরক চার্জে আসামি মামলা করার পরেই আমি হাইকোর্টে বেল নিলাম, তা সত্য। 18 সালের নির্বাচনে ঐক্যফ্রন্ট করলাম, তখন এগুলা পরিহার করে সবকিছু চাপা টাপা দিয়া বেইলে থাকার পরেও জজ কোর্টে হাজির হয়েছে। পরে হাইকোর্টের দেয়া বেল ক্যান্সেল করে আমাকে জেলে ঢোকাইল। সেটা আমি 1 মাস পরে জামিন পেলাম, কিন্তু বেরোতে পারলাম না। আরো মামলা সংশ্লিষ্ট করে শেষ পর্যন্ত এই মামলা বেল পাই। 18 সালের নির্বাচন পরে বাড়িতে আসি। আমি যখন জেলে, তখন আমার নামে আরো বিভিন্ন ইস্যুতে মোট 7টা মামলা হইল, যেগুলো এখন 7 মার্ডার কেস সকল মামলাই আমার প্রত্যাহার হয়েছে। এদের নিত্যতা সম্পর্কে বলার মতো রুচি আমার নাই। একটা মনে হয় নাই আমরা একটা দেশের নাগরিক। সেই সময় সেই রাতে যেদিন আব্বাকে কারাগারে দেখেছি এবং আব্বা প্রথম বের হয়ে আসলেন দেখা করতে, আব্বা অক্ষত আছেন তখন,
এটা একদম, আব্বা একটা কথা তখন বলেছিলেন যে আমি শুনতে পেয়েছি তুমি মাঠে, তুমি কি বুঝো তোমার পরিণতি কি হতে পারে। তাকে যখন নিয়ে গেল, এবং এখনো অনুভূতিটা মনে আছে, আব্বার সামনে আমাদেরকে ফটকটা বন্ধ করে দিল এবং ভেতরে কি হবে এবং পরের দিনে আব্বাকে পাবো কিনা আমি কিন্তু আমরা জানি না। আমি তখন বাড়িতে এখানে এসেছি, আমাদের আব্বার সাথে যারা পুরানো যারা কর্মী ছিলেন চাচাদের সাথে তখন বর্ষা, তখন বলছে যে এলাকার কিছু মানুষ এসছে এখানে। তখন আমাদের বাড়িতে আসতে গেলেও তো আজকে আসছে কালকে নাই, ওরাদের ধরে নিয়ে যাচ্ছে কর্মীদের। সো বলছে যে একটু কথা বলো ওদের সাথে, ওনারাও খুব আহত। বিশ্বাস করেন ওই আমার শুরু। আমি ওই মুহূর্তে আমাদের যে ক্ষোভ, আমাদের 4টা বোনের ক্ষোভকে যদি একসাথে করি, আমাদের একটা খুব দুঃখ ছিল যে আব্বা আমাদের সাথে কখনো সময় পার করেন নাই, কুমিল্লায় ছিলেন। ওই সময়টায় আমি মানুষের চোখে যে পরিমাণ আকুতি দেখেছি, যে পরিমাণ ক্ষোভ, যে পরিমাণ দুঃখ দেখেছি, আমাদের 4 বোনেরটা একসাথে করলে ওই সমান হবে না। ওই দিন ওই মুহূর্তে আমার সাহসের সঞ্চার মানুষ, এবং এটা আমার বাবা তাদের ভালোবাসেন, তারা বাবাকে সেই মুহূর্তে বিপদের সময় ভালোবাসাটা ফেরত দিয়েছেন। এরপরে আমাদের টানা 84 দিনের লড়াই, 84 দিন কিন্তু কম কথা না, এবং প্রতিটা মুহূর্তে প্রশাসনের বিরুদ্ধে থাকা এবং মানুষ তার রক্ত দিয়ে তাদের সংগ্রাম করে তাদের পরিবার সহ পাশে ছিল। আব্বা তাদের পাশে ছিলেন আজীবন। ওই একটা সময় আমার চোখে দেখা মানুষ কিভাবে আব্বাকে ভালোবেসে আগলে রেখেছে। শুরুটা 2018 তো, যেটা বলছিলাম যে সে সময় মানুষের ক্ষোভটা, মানুষের অত্যাচারটা, নিপীড়নটা এবং এত অস্ত্রের ব্যবহার তখন, এবং ঠিক কিভাবে প্রতিটা প্রতিষ্ঠান ভেঙে পড়ে। একজন শিক্ষক হিসেবে তো আমি দেখছিলাম এখানে পড়ালেখা এবং ছেলে মেয়েদের প্রতি কর্মসংস্থানের একটা অনিশ্চয়তা, সবকিছু মিলে ক্ষোভটা অনেক জমছিল। কেমন যেন আমাদেরকে সমাজে বিরোধী দল বলে একটা অচ্ছুত অস্পৃশ্য একটা জগতে তৈরি করা হয়েছিল আমাদের। রাজাকারের বাচ্চা গালিটা কিন্তু আমাদের অলমোস্ট প্রতিনিয়ত শুনতে হতো। প্রতিবাদ করতে পারবো না, ভিন্ন মত প্রকাশ করতে পারবো না, আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন। রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি, যাকে তাকে দেবেন না। আমি অনুরোধ করছি না, আপনাদেরকে বলে দিচ্ছি। 24-এ যখন ওদের একটা ন্যায্য দাবি, এটার এগেনস্টে এই পরিমাণ অত্যাচার ওদের উপর হলো, ওদের ন্যায্য দাবিটাকে, এটা অন্যায়। আপনি সব জায়গার সাথে করেছেন, সব কিছুর সাথে হয়েছেন, আপনি দেশের তরুণ সমাজ এদেরকে আপনি এভাবে বলতে পারেন না, বা তাদের ওপিনিয়নটার এগেনস্টে এরকম হতে পারে না। তখন ক্ষোভের একটা পর্যায়ে আমার যখন মনে হলো যে আমি আর মানব না, তাই আমরা যখন প্রথম 16-17 তারিখ আমরা মাঠে গেলাম, আমরা নামলাম, প্রতিবাদ করে আসলাম। আব্বা তখনও হয়তো বা জানেন না, ধরে নিচ্ছিলাম। বাট একটা পর্যায়ে সোশ্যাল মিডিয়াতে যখন দেখলাম যে বেশ জিনিসগুলা ভাইরাল হচ্ছে, তখন আমি বুঝে নিয়েছিলাম যে এটা তো আব্বার কাছে পৌঁছাবে। এখন আব্বা কি আমাকে না করবেন? আব্বা আমাকে ফোন করে বললেন যে তুমি কি নার্ভাস? আমি বললাম যে না। আব্বা বলছে একটা কথা মনে রেখো, যে তুমি অন্যায়ের বিরুদ্ধে যখন লড়ো, এই লড়াইটা খুব কঠিন হয়, কিন্তু সব সময় মনে রাখবা যে আল্লাহ তোমার সাথে আছে। বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের আত্মনাদ, অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না, তার কাঁপে না, অভিশাপের ভয় হয় না? বুকগুলা যাত্রা হয়ে গেছে আমার সন্তানদের। রাবার বুলেট বলবেন, কি বলবেন? এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। আর অনেকে তখন বলছিল যে বাসা থেকে সরে যাও, ধরে নিয়ে যাবে বা পালিয়ে যাও এখান থেকে অন্য ঘরে। আব্বা
একটা কথা বলেছেন, সায়মা কোথাও যাবে না, সায়মাকে যদি তুলে নিতে হয় ওর বাসা থেকে এই চোখের সামনে দিনের আলোতে ওকে তুলে নিতে হবে। একটি কথা এখানে পরিষ্কার, এই আন্দোলনটির পিছনে বিএনপি কর্মীদের নেতৃত্ব কারাবরণ, নির্যাতন, তারেক রহমানের উপর অমানসিক নির্যাতন, তার ভাই কোকুর রহমানের উপর অমানসিক নির্যাতন, জনাব তারেক রহমানের দেশ থাকতে বাধ্য করা, পরবর্তী পর্যায়ে ভোটারবিহীন নির্বাচন, গুম খুন, লাখো ঘটনা এই বিস্ফোরণের পিছনে অবদান রেখেছে, যার অধিকাংশের মূল্য হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই বিক্ষোভকে কেন্দ্র করেই দেশে একটি রাজনৈতিক আগ্নেয়গিরি সৃষ্টি হয়েছিল। এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে ২রা আগস্ট থেকে ৫ই আগস্ট পর্যন্ত। এটি হাসিনার বিদায়। ইতিহাস ক্ষমতা দিয়ে বিচার করে, মানুষ মনে রাখে বীরকে, মনে রাখে ভালোবাসা আর যোগ্যতাকে। জন্মলগ্ন থেকে এসব অঙ্গীকার নিয়েই এখনো যুদ্ধ করছেন মনিরুল হক চৌধুরী, গণতন্ত্রের জন্য নিবেদিত এক জীবন।